Assalamu alaikum. This is Marjin Akhtar Reba, lecturer, Department of Business Administration, Asian University of Bangladesh. আজকে আমরা যে কোর্সটা পড়ব সেই কোর্সটার টাইটেল হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 আর কোর্স কোড হচ্ছে বিবিএ 2504। আজকের টপিক প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। প্রথমে আমরা জেনে নেই প্রবাবিলিটি কি জিনিস এবং প্রবাবিলিটির কনসেপ্টটা ডেভেলপ করছে কোন জায়গা থেকে। Basically, statistics concerned with drawing conclusion from experiment involving uncertainties. যে ঘটনাগুলোর মধ্যে খানিকটা অনিশ্চয়তা থাকে সেই ঘটনাগুলোর উপসংহার বা পরিসমাপ্তি টানার জন্য স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ব্যবহৃত হয়। This conclusion and inference must be reasonably accurate and understandable. এই উপসংহারগুলো অবশ্যই রিজনেবলি অ্যাকুরেট হতে হবে এবং আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের আরেকটা কাজ হচ্ছে প্রিভিয়াস ডাটার উপর বেস করে প্রেডিকশন করা। তো আমরা যে বিষয়ে প্রেডিক্ট করি সেটা সব সময় সত্যি নাও হতে পারে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে তার মধ্যে আনসার্টেনিটি ইনভলভ থাকে বা অনিশ্চয়তা ইনভলভ থাকে। প্রিভিয়াস ডাটার উপর বেস করে আমরা যেটা প্রেডিক্ট করি সেটা সত্যি হওয়ার চান্সেস কতটুকু, সেটা বের করার জন্যই প্রবাবিলিটির কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। তো আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে তার প্রবাবিলিটি কেমন হতে পারে সে বিষয়ে একটা আইডিয়া নেই। In our daily life, we come across sentences or facts like, is it possible to live without oxygen? Man is mortal. If I participate in a competition or game, then I will win. তো তিনটে সেন্টেন্সের কথা এখানে বলা আছে। যেমন 1 নাম্বার, অক্সিজেন ছাড়া বাঁচা কি সম্ভব? নাম্বার 2, মানুষ মরণশীল। নাম্বার 3, আমি যদি কম্পিটিশন বা কোনো খেলায় অংশগ্রহণ করি তাহলে আমি সম্ভবত জিতব। এবার আসুন আমরা ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। In the first sentence we find impossibility and mathematicians say that the probability of living without oxygen is 0. প্রথম যে বাক্য বা প্রথম যে ঘটনাটি আছে, অক্সিজেন ছাড়া কি বাঁচা সম্ভব? ডেফিনেটলি অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব না, যার জন্য এই ঘটনাটার প্রবাবিলিটি 0 বা 0%। এবার আসি আমরা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই ফ্যাক্টের মধ্যে একটা সার্টেনিটি আছে। আমাদের পূর্বপুরুষ মারা গেছেন, আমরাও হয়তোবা মারা যাব এবং আমাদের পরবর্তীতে জেনারেশন যারা আসবে তারাও হয়তোবা মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। তো সবারই মৃত্যু হবে, এই ঘটনাটা নিশ্চিত, যার জন্য এই ঘটনাটার প্রবাবিলিটি 1 বা শতকরায় যদি আমরা প্রকাশ করি 100%। আচ্ছা, উপরের দুটো সেন্টেন্স থেকে আমরা জানতে পারলাম যে ঘটনার মধ্যে যে ঘটনাটা সম্পূর্ণ ইম্পসিবল সে ঘটনাটার প্রবাবিলিটি 0 বা 0%, এবং যে ঘটনাটার মধ্যে সার্টেনিটি আছে বা সত্যি হওয়ার সম্ভাবনা আছে সে ঘটনাটার প্রবাবিলিটি 1 বা 100%। এবার আসুন আমরা থার্ড সেন্টেন্সে যাই। If I participate in a competition or game, probably I will win the match. আমি যদি কোনো প্রতিযোগিতা বা কোনো খেলায় অংশগ্রহণ করি সম্ভবত আমিই জিতবো। এখন দেখুন, নিরপেক্ষভাবে যদি কেউ খেলায় অংশগ্রহণ করে তার রেজাল্ট দুটো হতে পারে, হারতেও পারে আবার জিততেও পারে। নিশ্চিতভাবে বলা যাবে না যে সে হেরে যাবে, নিশ্চিতভাবে বলা যায় না সে জিতে যাবে। তো এখান থেকে আমরা বলতে পারি হারা এবং জেতার দুইটারই সম্ভাবনা আছে এবং দুইটার সম্ভাবনাই সমান সমান যদি আমরা আনবায়াসড ভাবে কম্পিটিশন বা গেমসে পার্টিসিপেট করি। হারা এবং জেতার সম্ভাবনা দুটোই সমান, দুটোই হচ্ছে 50% 50% বা 0.50। আসুন
প্রবাবিলিটি এবং প্রবাবিলিটির সাথে রিলেটেড টার্মগুলো বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট বলতে আমরা কি বুঝি? Any reasonable occurrence which can have several different results is known as experiment. কোন ঘটনা যে ঘটনার একাধিক রেজাল্ট থাকতে পারে, কোন যৌক্তিক ঘটনা, শুধু ঘটনা হলে হবে না, ঘটনাটা অবশ্যই যৌক্তিক হতে হবে। কোন যৌক্তিক ঘটনা যেটার একাধিক রেজাল্ট থাকতে পারে তাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। এবার আসুন ইভেন্ট কি জিনিস সেটা জেনে নেই। রেজাল্টস অফ অ্যান এক্সপেরিমেন্ট আর নোন অ্যাজ ইভেন্ট। একটা এক্সপেরিমেন্ট থেকে যতগুলো রেজাল্ট হয় সেই রেজাল্টগুলোকে আমরা ইভেন্টস হিসেবে কনসিডার করতে পারি। আসুন এবার আমরা স্যাম্পল স্পেসটা কি সেটা একটু জেনে নেই। The set of total outcome of an experiment is called sample space of that experiment. একটা ঘটনা বা একটা এক্সপেরিমেন্ট থেকে সম্ভাব্য যতগুলো আউটকাম বা রেজাল্ট আছে সেগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, যে সেটটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করব, সেটাকে বলা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। যেমন আমি যদি একটা কয়েন থ্রো করি, such as if a coin is tossed one time, that means আমি যদি একটা কয়েন একবার টস করি, then the sample space would be, তাহলে সে কয়েন টসের যে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র হবে, নমুনা ক্ষেত্রটা খানিকটা এরকম। কারণ কয়েনের এক পিঠকে যদি আমরা হেড ধরি তাহলে অপর পিঠ হচ্ছে টেইল। কয়েন থ্রো করলে আইদার হেড আসবে অথবা টেইল আসবে, এর বাইরে কোনো রেজাল্ট আসবে না। তো এই দুটো রেজাল্টকে নিয়ে আমি যদি একটা সেট তৈরি করি তবেই সেই সেটটা হবে একটা স্যাম্পল স্পেস। আচ্ছা, এবার আসুন আমরা যদি একটা কয়েনের পরিবর্তে দুইটা কয়েন টস করি একসাথে, র্যান্ডমলি একসাথে, তাহলে তার স্যাম্পল স্পেসটা কেমন হবে? If two coins are tossed once at a time randomly, then the sample space will be, দেখেন দুটো কয়েন যখন আমরা একসাথে ছুড়বো তখন আমাদের স্যাম্পল স্পেসটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি। ডেফিনেটলি দুইটা কয়েন একসাথে যদি আমরা টস করি তাহলে আমাদের দুটো রেজাল্ট আসবে। হয় দুটো কয়েনেই হেড আসবে, দ্যাট মিন্স এক নম্বর কয়েনেও হেড এবং দুই নম্বর কয়েনেও হেড, অথবা এক নম্বর কয়েনে টেল, দুই নম্বর কয়েনে হেড, অথবা এক নম্বর কয়েনে হেড, দুই নম্বর কয়েনে টেল, অথবা দুইটা কয়েনেই টেল আসতে পারে, এর বাইরে কোনো রেজাল্ট আসবে না। তো স্যাম্পল স্পেসটাকে আমরা এভাবে লিখতে পারি, আমি যেটা আন্ডারলাইন করেছি সেটা দিয়ে আমরা দুইটা কয়েন একসাথে র্যান্ডমলি যদি আমরা টস করি তাহলে তার স্যাম্পল স্পেসটা কেমন হবে সেটা নির্ণয় করা যায় বা সেটা দেখানো যায়। আচ্ছা, এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হয়েছে, স্যাম্পল স্পেসের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো কিন্তু কখনো রিপিট করবে না, দ্যাট মিন্স একই রেজাল্ট বারবার আসবে না, পজিশন ওয়াইজ হলেও একটু ডিফারেন্ট হবে। যেমন এখানে আসুন আমরা খেয়াল করি, এখানে দুইটা জিনিস, যেমন দ্বিতীয় যে আউটকাম আছে সেটার মধ্যে টি এইচ আছে, তার মানে একটা এইচ একটা টি আছে, এবং তৃতীয়টার মধ্যে এইচ টি আছে, একটা টি এবং একটা এইচ আছে। কিন্তু আমরা যদি পজিশন চিন্তা করি তাহলে দ্বিতীয়টার মধ্যে প্রথম কয়েনের টেল এবং দ্বিতীয় কয়েনে হেড আছে, এবং তিন নম্বর যে আউটকাম বা রেজাল্ট আছে তার এক নম্বর কয়েনে হেড এবং দুই নম্বর কয়েনে টেল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বোঝা যায় যে পজিশন ওয়াইজ দুইটার মান কিন্তু ডিফারেন্ট, যদিও আউটকাম গুলোতে একটা হেড আছে এবং একটা টেল আছে, কিন্তু পজিশন ওয়াইজ একটু ডিফারেন্ট তারা। তো দুইটা কয়েন টস করলে তার স্যাম্পল স্পেসটা কেমন হবে সেটা আমরা শিখে নিলাম। এবার আমরা কিছু হোমওয়ার্ক করব।
হোমওয়ার্কটা কেমন? হোমওয়ার্কটা কেমন সেটা আমরা একটু দেখে নেই। হোমওয়ার্কটা হচ্ছে আমরা যদি দুটো কয়েনের জায়গায় তিনটা কয়েন একসাথে টস করি তাহলে তার স্যাম্পল স্পেসটা কেমন হবে। যেহেতু আমরা একটা কয়েন টস করলে তার স্যাম্পল স্পেস কেমন হবে সেটা শিখে গেছি, দুইটা কয়েন টস করলে তার স্যাম্পল স্পেস কেমন হবে সেটাও শিখে গেছি। এবার আমরা নিজে থেকে ট্রাই করব দুটো কয়েন একসাথে টস করলে তার স্যাম্পল স্পেসটা কেমন হবে। আচ্ছা, এখন দেখুন স্যাম্পল স্পেসের আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। যদি কোনো ডাইস আমরা থ্রো করি, ঠিক আছে, এখানে ডাই লেখা হয়েছে কারণ ডাইস বলতে আমরা ছক্কার প্লুরাল ফর্মকে বুঝায়, কিন্তু ডাই যদি আমরা বলি ডাই বলতে একটা মাত্র সিঙ্গেল ছক্কাকে বোঝাবে। ছক্কার যেহেতু ছয়টা তল, ছয়টা তলের মধ্যে ছয়টা সংখ্যা থাকতে পারে, 1 2 3 4 5 6। তো আমরা যদি আনবায়াসড ভাবে ছক্কা থ্রো করি তাহলে 1ও আসতে পারে, 2 আসতে পারে, 3 4 5 6 যে কোনো সংখ্যায় আসতে পারে। 6 এর উপরে যাবে না, 1 এর নিচে নামবে না, কারণ ছক্কা বা ডাইসের 6টা তল থাকে এবং প্রত্যেকটা তলে একটা করে সংখ্যা থাকে, স্টার্ট হয় 1 দিয়ে। তো আমরা একটা ডাইস যদি একবার থ্রো করে তাহলে তার স্যাম্পল স্পেসটা কেমন হবে সেটা আমরা জেনে নিলাম। এখন দেখুন আমরা স্যাম্পল পয়েন্ট কি জিনিস সেটা একটু জানার চেষ্টা করব। Total number of elements in a sample space is called sample point. আমরা আগেই বলেছি স্যাম্পল স্পেসের মধ্যে যে কয়টা সদস্য থাকবে তাদেরকে বলা হচ্ছে এলিমেন্ট ইন এ স্যাম্পল স্পেস। তো একটা স্যাম্পল স্পেসের মধ্যে কয়টা স্যাম্পল পয়েন্ট থাকবে এর মানে হচ্ছে ওই স্যাম্পল স্পেসের মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে। তো এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলে যাই। দেখেন এক্সাম্পলে কি বলা আছে, how many sample points are in the sample space when a pair of dice is thrown once? এক জোড়া ছক্কা যদি থ্রো করা হয় র্যান্ডমলি তাহলে তার যে স্যাম্পল স্পেস আসবে তার স্যাম্পল স্পেসের মধ্যে কয়টা স্যাম্পল পয়েন্ট বা কয়টা এলিমেন্টস থাকবে সেটা আপনাকে বের করতে বলেছে। ফার্স্ট অফ অল আমরা স্যাম্পল স্পেসটা দেখে নিই। দুইটা কয়েন একসাথে থ্রো করলে যে স্যাম্পল স্পেসটা হবে সেটা দেখে নেই। দেখুন আমরা বলতে পারি যে প্রথমে 1 নাম্বার ডাইস এবং 2 নাম্বার ডাইস দুটোতেই 1 1 আসতে পারে, পরবর্তীতে 1 2 আসতে পারে, তারপরে প্রথমটাতে 1 দ্বিতীয়টাতে 3, প্রথমটাতে 1 দ্বিতীয়টাতে 4, প্রথমটাতে 1 তৃতীয়টাতে, দ্বিতীয়টাতে 5, প্রথমটাতে 1 দ্বিতীয়টাতে 6। সিমিলারলি আবার এরকম ঘটনাও করতে পারে, প্রথমটাতে 2 দ্বিতীয়টাতে 1, আবার দুটাতেই 1 নাম্বার এবং 2 নাম্বার ডাইস বা ছক্কা দুটোতেই 2 2 আসতে পারে, প্রথমটাতে 2 পরেরটাতে 3, প্রথমটাতে 2 পরেরটাতে 4, সিমিলারলি 2 5 এবং 2 6। তো আমরা এখানে মোটামুটি 1 দিয়ে একবার 6টা বের করে নিলাম, 2 দিয়ে 2টা স্যাম্পল পয়েন্ট বের করে নিলাম, সিমিলারলি 3 দিয়ে স্যাম্পল পয়েন্ট বের করব, 4 দিয়ে স্যাম্পল পয়েন্ট বের করব, 5 দিয়ে করব এবং 6 দিয়ে করব। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা ব্যবহার করে আমরা মোট 36টা আউটকাম বা 36টা রেজাল্ট পেয়ে থাকি। তো আমরা বলতে পারি there are 36 sample points in this sample space। এরপরে আসুন একটা আমরা বাসায় করার চেষ্টা করব। write down the sample space when a coin and dice are tossed together। একটা কয়েন এবং একটা ছক্কা যদি আপনি একসাথে থ্রো করেন, একসাথে ছুড়েন, তাহলে তার স্যাম্পল স্পেসটা কেমন হবে এটা আমরা নিজেরা করার চেষ্টা করব। আসুন এবার আমরা যে ইভেন্ট
ইভেন্টের কথা বললাম প্রথমে, যে একটা এক্সপেরিমেন্টের যে রেজাল্ট হয় সেই রেজাল্টগুলোকে ইভেন্ট বলা হয়। ইভেন্ট মোটামুটি 3 ধরনের। নাম্বার 1 ইকুয়ালি লাইকলি ইভেন্ট, নাম্বার 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, নাম্বার 3 এক্সহস্টিভ ইভেন্ট। তো ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? Two or more events are said to be equally likely events if the chances of their happenings is equal. Such head and tail are the equally likely events in an experiment of tossing an unbiased coin. সেটা হচ্ছে 2 বা ততোধিক ইভেন্টকে আপনি ইকুয়ালি লাইকলি বলতে পারবেন তখনই যখন ইভেন্টগুলো অকার করার বা সংগঠিত হওয়ার সম্ভাবনা সমান হবে। ধরুন আপনি একটা কয়েন টস করতে চাচ্ছেন ফ্রি এবং ফেয়ার ভাবে। এখন ফ্রি এবং ফেয়ার ভাবে যদি আপনি একটা কয়েন টস করতে চান তাহলে কিন্তু কয়েনের হেডও আসতে পারে, টেলও আসতে পারে। এট দ্য সেম টাইম দুইটা আসবে না। হেড আসার সম্ভাবনা এবং টেল আসার সম্ভাবনা দুইটা সমান হবে। তো এই যে হেড বা টেল আসার সম্ভাবনা দুইটা সমান, এটাকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। নাও আমরা আসি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলতে আমরা কি বুঝি। Two events are said to be mutually exclusive if the occurrence of one of them excludes the probability of the occurrence of the other in a single throw. Such as if a coin is tossed, either head or tail can be up, but both cannot be up at the same time. তার মানে কি বোঝাচ্ছে এখানে, যে আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্টের একটা রেজাল্ট অলরেডি আমাদের হাতে চলে আসে যদি, তাহলে ওই এক্সপেরিমেন্ট থেকে সম্ভাব্য বাদবাকি যে রেজাল্টগুলো ছিল সেগুলো কিন্তু অটো ক্যান্সেল হয়ে যাবে। দ্যাট মিনস একটা রেজাল্ট আর বাকিগুলোকে এক্সক্লুড করে দিচ্ছে। সাচ এস আপনি যদি একটা কয়েন টস করে ফেলেন, হ্যাঁ, আগেরটা ছিল আপনি টস করবেন চিন্তা করতেছেন, আর এখন হচ্ছে আপনি টস করে ফেলেছেন। টস করার পরে আপনার হেড এবং অথবা টেল আসতে পারে। তো যেহেতু আপনি টস করে ফেলেছেন, সেহেতু আপনার যদি হেড আসে তাহলে টেল আসার সম্ভাবনা অটো ক্যান্সেল হয়ে যায়। এই যে একটা রেজাল্ট আরেকটাকে এক্সক্লুড করে দেয়, এটাই হচ্ছে আপনার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এরপরে আসুন আমরা জানি হচ্ছে এক্সহস্টিভ ইভেন্ট সম্পর্কে। Total number of possible outcomes of a random experiment is known as exhaustive event. একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে সম্ভাব্য যতগুলো রেজাল্ট থাকতে পারে তার অ্যামাউন্টকে, তার পরিমাণকে বলা হচ্ছে আমাদের এক্সহস্টিভ ইভেন্ট। যেমন একটা ডাই যদি আপনি থ্রো করেন তার সম্ভাব্য রেজাল্ট কত হবে? 1 2 3 4 5 6। তো এখানে এক্সহস্টিভ ইভেন্ট হচ্ছে 6, কারণ এখানে রেজাল্ট 6টাই আছে, এর কমও নাই এর বেশিও নাই। তো আজকের মতো এ পর্যন্তই থাক। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।